প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে এটিএন নিউজের বিশেষ আয়োজন বাংলা রুমি সৈয়দ আহমদুল হকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন ৮০০ বছর আগে পারস্যে জন্মগ্রহণ করেছিলেন হযরত জালালউদ্দিন রুমি, যিনি ছিলেন মহান দার্শনিক, মহান কবি, যার দ্বিপদী কবিতা এবং প্রেমের বাণী গোটা বিশ্বকে আলোড়িত করেছিল। এবং একসময় এই উপমহাদেশে তার রচিত মসনবী শরীফ দ্বারা শিক্ষিত অশিক্ষিত, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ প্রভাবিত হয়েছিল এবং একটি অসাম্প্রদায়িক ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠনে ব্যাপক প্রভাব রাখতে সক্ষম হয়েছিল। সেই জালালউদ্দিন রুমিকে অনুসরণ, গবেষণা, অধ্যয়ন করতে গিয়ে ২০ শতকের শুরুতে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। বাংলাদেশের চট্টগ্রামে মহান সাধক, গবেষক, একজন শিল্প বিশেষজ্ঞ, বাণিজ্য বিশেষজ্ঞ মরহুম সৈয়দ আহমদুল হক। আজ থেকে ৯৪ বছর আগে তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় জন্মগ্রহণ করেছিলেন। প্রচলিতভাবে সেই সময়টিতে দ্বীনি শিক্ষা বা ইসলামী শিক্ষায় মানুষের লেখাপড়া ব্যাপক ছিল। তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু স্বভাবগতভাবে অথবা সময়ের কারণে তিনি কিন্তু কোরআন হাদিসের উপরে বিশেষ জ্ঞান অর্জন করা ছাত্রজীবনে তার পক্ষে সম্ভব হয়নি। তিনি সাধারণ শিক্ষা ব্যবস্থায় তার স্কুল, কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে অনার্স, এমএ, ইংরেজিতে এমএ এবং আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তিনি মাস্টার ডিগ্রি করেছিলেন। তিনি একজন সাধক পুরুষ, একজন গবেষক এবং একজন সমাজ সংস্কারী ছিলেন না। তিনি স্বাধীনতার পূর্বাপর মিলিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়নে, বিশেষ করে রপ্তানি বাণিজ্য এবং দেশের সমৃদ্ধায়নে তিনি যেসব ভূমিকা গ্রহণ করেছিলেন, যেসব গ্রন্থ রচনা করেছিলেন এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তিনি যে অবদান রেখেছেন এ দেশের জন্যে, আমরা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনার জন্যে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের স্বাধীনতার পূর্বাপরের বিশিষ্ট শিল্প পরিবার একে খান গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব সালাউদ্দিন কাসেম খান, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, এনবিআরের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সুফি গবেষক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। এটিএন নিউজে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই ডক্টর আব্দুল মজিদ, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি সৈয়দ আহমদুল হকের জীবন বৈচিত্র্য এবং তার জীবনে একদিকে যেমন একজন পবিত্র এবং সুন্দর মানুষ গঠনে তিনি যে জীবন দর্শন গ্রহণ করেছিলেন এবং মানুষকে এই পথে যেভাবে তিনি আহ্বান জানিয়েছেন, এই সম্পর্কে যদি আপনি আলোচনার সূত্রপাত করেন। প্রথমেই তার আত্মার মাগফিরাত কামনা করছি। যেমনটি আপনি বলেছেন, তিনি চট্টগ্রামে ১৯১৮ সালে যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন, পাহাড়ি নদী কর্ণফুলী তরতর করে বয়ে যাওয়া একটা তীরের গ্রামে, জয়নগর গ্রামে। তার ফ্যামিলি কিন্তু আমরা ইতিহাসে দেখতে পাচ্ছি তারা আর্লিয়ার কন্ট্যাক্টস অফ অ্যারবস ইন বেঙ্গল, যেটা ত্রয়োদশ শতকে যে আরব থেকে যারা এসেছেন তার ভিতরে তার পূর্বপুরুষেরা এসেছিলেন মক্কা থেকে এদেশে, এবং তারা মুঘল আমলে কাজী এই পদবি তারা পেয়েছিলেন এই বংশের। এবং চট্টগ্রামের যে প্রাচীন যে ইতিহাস আওয়ামী, সেখানে চট্টগ্রামের ৩৩টি বিশিষ্ট পরিবারের কথা বলা আছে। সেই ৩৩টি পরিবারের ভিতরে সৈয়দ আহমদুল হক সাহেবদের পরিবার অত্যন্ত সম্মানজনকভাবে স্বীকৃত হয়েছেন। এবং এই পরিবারের ভিতরেই তার আব্বা সিরাজুল হক প্রকাশ বাবা, তিনি নিজেই একজন আধ্যাত্ম পুরুষ ছিলেন
তিনি অত্যন্ত ভালো ওয়াইজ ছিলেন এবং তাকে সবাই ভান্ডারী বা মাইজ ভান্ডারীর এর একজন অনুসারী বলে সম্মান করতেন। এবং তার চাচা নুরুল হক সাহেব, তিনি কিন্তু সেই সময় আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করেছিলেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। এবং মিশরের এই আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করা নুরুল হক সাহেব, তার কাছেই কিন্তু আমাদের এই সৈয়দ আহমদুল হকের বিসমিল্লাহ খানি, অর্থাৎ যেটা আমরা হাতে খড়ি বলি, সেটি হয়েছিল। এবং এই যে আজকে আমরা তাকে বাংলা রুমি বলছি, তিনি রুমির উপরে সাধনা করতে করতে নিজেই একজন রুমি হয়ে গেছেন, যেটা 2004 সালে চট্টগ্রামে সম্মিলিত নাগরিক সম্বর্ধনায় তাকে এই উপাধিটি দেওয়া হয়। এবং তার কিছুদিন পরে আমাদের ঢাকাতে সিনেট ভবনে একটা সেমিনারে, যেখানে আমাদের বাংলাদেশের প্রবাদ পুরুষ কবি শামসুর রহমান এবং আল মাহমুদ তারা উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতিতেও সমগ্র কৃতজ্ঞ দেশবাসী তাকে রুমি উপাধি দেন। এই রুমি চর্চার, এই সাধনার সবক কিন্তু পেয়েছিলেন সেই নুরুল হক সাহেবের কাছে, সেই যে ছোটবেলায়, সেই ছোটবেলার থেকেই। এবং এই বারবার তার আব্বাকে এই রুমির বক্তৃতা দেওয়া বা ওয়াজ শুনতে বলতে বলতে ওনার নিজেরই তখন অনেক শ্লোক মুখস্থ হয়ে গেছে। এবং এটার সাথে আরও বেশি যুক্ত হলো, উনি যখন চট্টগ্রাম কলেজে পড়তেন, আমরা লক্ষ্য করতে হবে তিনি কিন্তু ইংরেজি সাহিত্যে, ইংরেজি ভাষা ও সাহিত্যে তিনি পড়েছেন, কিন্তু বিএতে অনার্সে ওনার কিন্তু সাবসিডিয়ারি ছিল ফার্সি সাহিত্য। এবং সেখানেই তারও একজন শিক্ষক, আরেকজন নুরুল হক সাহেব, তিনিও একজন খুব বুজুর্গ ব্যক্তি ছিলেন, তিনি পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজের শিক্ষকও হয়েছিলেন। তো এই ভদ্রলোক রুমির বিষয়গুলো নিয়ে এত বেশি উচ্চকণ্ঠ ছিলেন যে ক্লাসে তিনি এমনভাবেই পড়তেন যে অন্য ক্লাসের টিচাররা এসে বলতে যে ভাই ডিস্টার্ব হচ্ছে, আপনি এইভাবে কেন করছেন। তো এই প্রভাবগুলো ওর কাছে এসছে, সৈয়দ আহমদুল হক সাহেবের কাছে। এবং এর ফলে তিনি, আমি যেটা বলতে পারি যে তিনি 1945 সালে তিনি প্রথম চাকরিতে ঢুকলেন এবং 1980 সালে তিনি ইপিবির ডাইরেক্টর হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করলেন। এই পুরো সময়ে তিনি চাকরি করেছেন। হি ওয়াজ এ ভেরি সিনসিয়ার অফিসার। আমাদের মসনবী যদি আমরা দেখি, রুমির যে প্রধান আকর গ্রন্থ, সেটি পুরোটাই কিন্তু প্রেমে পরিপূর্ণ। এবং সে প্রেম কিন্তু অন্য ধরনের প্রেম, সকলের জাগতিক প্রেমও, মানুষের সাথে মানুষের প্রেম, পিতা পুত্রের সাথে প্রেম, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে খোদা তাআলার সাথে, আল্লাহর সাথে যে প্রেম, সেই প্রেমের ভিতরে যে একটা বিরাট মানবিক মূল্যবোধের এবং পরস্পরের প্রতি যে সম্মান দেখানোর যে প্রেম। কেননা আমরা যদি দেখি যে আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করলেন, কেন করলেন? খলিফা হিসেবে যে তিনি সৃষ্টি করলেন, যে কারণ সে তার সৃষ্টির প্রতি সে আল্লাহর পক্ষ হয়ে সে তার ভালোবাসা, তার সেবা, তার সব কিছুকে সে প্রদর্শন করবে আর কি। এবং রুমির এই মসনবীর বৈশিষ্ট্য কিন্তু তাই। রুমি তার মসনবীর একটি জায়গাতে বলেছেন, প্রেম হচ্ছে সকল রোগের মহৌষধ। জি। সাদ বা সেই এশকে খুশ সৌদায়মা, এই তাবিবে জমলে এল্লাত হয় মা, মানে হে প্রেম, তোমাকে অভিনন্দন এ কারণেই যে তুমি পৃথিবীর সকল মানুষের সকল রোগের মহৌষধ। এই মহৌষধটা সম্পর্কে যদি একটু আপনি। কেননা আমরা যদি পারস্পরিক সম্পর্কের কথা বলি, আমাদের ভিতরে যে অবনিবনা যেটা হয়ে থাকে, সেগুলো হয় কিন্তু পরস্পরের মধ্যে অবিশ্বাস, আস্থাহীনতা, এর থেকে কিন্তু আসে। যদি সেই আস্থাহীনতাটা যদি দূর করে দেওয়া যায়, অবিশ্বাসটা যদি দূর করে দেওয়া যায়, তাহলে আমি অঙ্কের নিয়মে বলি যে সম্পর্ক, বিয়োগ, অবিশ্বাস, আস্থা, তাহলেই কি ভালোবাসা এবং প্রেম। এবং এটার থেকেই একটা সহানুভূতির যে ব্যাপারটা চলে আসে, যেখান থেকেই আপনার ইভেন সম্প্রদায়গত ব্যাপারের থেকেও আমরা রুমির লেখার ভিতরেও এবং আহমদুল হকের লেখার ভিতরেও আমরা দেখতে পাচ্ছি যে মানুষ, এই বিশ্ব সংসারে মানুষ খোদার সৃষ্টি হিসেবে, এর ভিতরে পরস্পরের ভিতরে তার যে একটা সম্পর্কের যে বিষয় থাকবে, সেখানে যদি কেউ সম্প্রদায়গতভাবে যদি মনে করে, একটা সীমাবদ্ধতা অবয়বের ভিতরে যদি সে প্রবেশ করে, তাহলে সে পরস্পরকে শত্রু ভাববে। আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে আরেকটু আমরা গভীরে যাব, এবং আমরা জানি যে আপনি এই বিষয়ে নিয়মিত গবেষণা করেন, আপনার অনেক প্রকাশনা আছে।
আমরা এই মুহূর্তে জনাব সালাউদ্দিন কাশেম খান সাহেবের কাছে জানতে চাবো যে আপনি, আমরা ঠিক কন্টেম্পোরারি বলবো না, হয়তো বয়সের একটু কম বেশ হতে পারে, হয়তো আপনি তার চাইতে বেশ কয়েক বছরের ছোটই হতে হবেন। আপনি তাকে চট্টগ্রামের মানুষ হিসাবে এবং একজন বিশিষ্ট শিল্প পরিবারের সদস্য হিসাবে, এবং আপনি নিজেও একজন সুফি ধারার বিশিষ্ট ব্যক্তি এবং আল্লামা রুমি সোসাইটি ঢাকার আপনি বর্তমান প্রেসিডেন্ট, এই ধারাকে আপনি পৃষ্ঠপোষকতা করেন, এই দর্শনে আপনি বিশ্বাস করেন। আহমদুল হক, মরহুম আহমদুল হক সাহেবকে আপনি কিভাবে দেখেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। প্রথম আমি জনাব সৈয়দ আহমদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, আর আল্লাহর কাছে পানা চাচ্ছি উনি যেমন জান্নাতে ফিরদৌস পায়। সৈয়দ আহমদুল হক সাহেব একজন মডেল হিসাবে আমি মনে করি আমাদের জন্য ছিলেন। উনার যে কর্মকাণ্ড দিয়ে আমরা দেখতে পেয়েছি, উনি একজন সরকারি কর্মচারী ছিলেন, দেশি প্রেমিক। ওনার সারা জীবন দেশের ভালোবাসা, আমাদের যারা ইন্ডাস্ট্রি আর কমার্সি ছিলেন ওদের উন্নতিতে উনি বিশ্বাস করতেন। আপনারা তো জানেন পাকিস্তান আমলে আমাদের ব্যবসায়ী বহু পিছনে ছিলেন, এক্সপোর্টার বলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেন। তো উনি ডেপুটি ডাইরেক্টর ছিলেন। আমার ফাদার যখন ইন্ডাস্ট্রিজ মিনিস্টার ছিল কেন্দ্রীয় সরকারে, তো আব্বার সাথে খুব ভালো ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিলেন, একটা মিউচুয়াল রেসপেক্ট ছিলেন। তো আমরা ওনার সম্বন্ধে জানতে পেরেছি আব্বার থেকেও, আর ওনাকে দেখেওছি। তো ওনারা সব ওই পাকিস্তান আমলে এই যে পলিটিক্যাল লিডারশিপ আর যারা বিউরোক্রেসিতে ছিল, সবাই চেষ্টা করতো বাঙালিদেরকে কেমনে আপনার সামনে কাতারে নিয়ে আসতে পারা যায়। তা আপনারা তো জানেন তখন তো সব কিছু পাকিস্তানিদের কন্ট্রোলে ছিল, ব্যাংকে লোন পর্যন্ত পাওয়া যেত না। আমরা ওই বাঙালিরা আপনার পারমিট বিক্রি করে করে চলতো, ওদের ক্যাপিটাল পুঁজিটা ছিল না। তো সেই আহমদুল হক সাহেবের আমার মনে হয় সবচেয়ে বড় ভূমিকা হলো উনি বাঙালিদেরকে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট করে এক্সপোর্ট সেক্টরে কেমনে আসতে পারে ওটার জন্য উনি গবেষণা করেছেন। উনি তো একজন ইন্টেলেকচুয়াল ছিলেন। আপনারা জানেন উনি বহু বই লিখেছেন এই অর্থনীতি ইকোনমিক সেক্টরের উপর। আপনি যেটা বললেন বেদুর ইউনিভার্সিটিতে উনি একটি ওনার থিসিস ছিল রোল অফ দ্য স্টেট ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফ ইস্ট পাকিস্তান। তো ওখানে ওই বইতে উনি তুলে ধরেছেন যে ডিসপ্যারিটি ছিল ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তানের, এটাকে উনি হি কুড রেজ দিস ইস্যু। দো হি ওয়াজ আ গভর্নমেন্ট সার্ভেন্ট, উনি এটা বলেছেন দ্যাট এটাকে যদি ইফ দের ইজ নোট দিস ডিসপ্যারিটি ইজ নট মিটিগেটেড, তাহলে দ্য সেন্ট্রিফিউগাল ফোর্সেস উইল স্টার্ট ওয়ার্কিং ইন পাকিস্তান। সত্যি ওটাই তো হয়েছে। আমরা ইকোনমিক কারণে স্বাধীন বাংলাদেশে, এটা মোস্টলি নট ফর পলিটিক্যাল রিজনস, ইট ওয়াজ ফর ইকোনমিক রিজনস দ্যাট উই সেপারেটেড। তো আমার মনে হয় সৈয়দ আহমদুল হক সাহেব এই যে কাজটা করে গেছেন, আপনার বোধহয় জানবেন যে বাংলাদেশ যে দিন স্বাধীন হলো 16 ডিসেম্বর 17 ডিসেম্বর উনি চট্টগ্রাম শহরে যেগুলি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলি ছিল এক একটাতে যে স্টক কত আছে উনি যাচাই করলেন। কি নতুন স্বাধীন বাংলাদেশ হয়েছে, আমাদেরকে তো টিকে থাকতে হবে, ফরেন এক্সচেঞ্জ আয় করতে হবে। তো দেখেন কি ধরনের একজন পাবলিক সার্ভেন্ট হলে এই নিজের রিস্কে, তখন তো ল অ্যান্ড অর্ডার ছিল না, তবেও আমি জানি শুনেছি ওনার বড় ছেলের থেকে দ্য ফ্যামিলি ওয়াজ ভেরি কনসার্ন। তখন তো কোনো গভর্নমেন্ট, there was no real government, কিন্তু উনি যে এক একটা ইন্ডাস্ট্রিতে যে জরিপ করলেন কত আমাদের এক্সপোর্ট হতে পারে। তো উনাকে তো আমাদের মডেল হিসাবে আমাদের যারা বিউরোক্রেসিতে আছেন, এটা আমি তো মনে করি একজন মডেল বিউরোক্র্যাট ছিলেন। তো আরও উনি আপনি জানেন বই লিখেছেন চট্টগ্রাম সম্বন্ধেও, একটা চট্টগ্রাম বাণিজ্যর উপরে, যেটাতে মরহুম শফিউল আজম সাহেব তৎকালীন মিনিস্টার, সিনিয়র বিউরোক্র্যাট, উনি ওটাতে ফরওয়ার্ড লিখেছেন খুব ভালো, যে ওনার ইন্টেলেকচুয়াল যে দৃষ্টিকোণটা যেটা তুলে ধরেছেন। তো আমি মনে করি
সৈয়দ আহমদুল হকের যে একটা দিক হলো এই যে আপনার ট্রেড ইন ইন্ডাস্ট্রি মাধ্যমে বাঙালি জাতি কেমনে আগায় যেতে পারে। আর আরেকটা বড় গুণ ছিল যেটা আধ্যাত্মিক গুণটা, যেটা আমি পরে জানতে পেরেছি। আমার মনে আছে আমাকে একদিন উনি দাওয়াত করেছিলেন এই রুমি সোসাইটির একটা ফাংশনে, তখন আমি জানতে পেরেছি ওনার গভীর এই যে একটা স্পিরিচুয়াল সাইডটা আমি আগে জানতাম না। তো আমি ওই তুরস্কের কনসুল জেনারেল হিসাবে উনি আমাকে ইনভাইট করেছিল, তো আমি ওই ইংলিশে বক্তৃতা দিয়েছিলাম রুমির উপরে। তো পরে আমাকে উনি বললেন তুমি খুবই ভালো বলেছ, তো আমার খুব খুশি লাগলো। তখন থেকে আমিও যে চিটাগংয়ে একটা রুমি সোসাইটি আছে এটা জানতে পারলাম। এই আপনি যে একটা কথা বললেন যে সে সময়ও পাকিস্তান, অথচ তিনি ফিল করছেন যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে একটা সর্বক্ষেত্রে একটা বৈষম্য তৈরি হচ্ছে এবং এর দ্বারা একটা বড় ধরনের রাজনৈতিক সমস্যা হতে পারে। একজন সরকারি কর্মচারী হয়ে তিনি সেই কথাগুলি স্পষ্ট করে তখন লিখেছেন। এই যে সাহস, এটা কি শুধু দেশপ্রেম দিয়েই তিনি করতে পেরেছেন, নাকি এর সাথে তার জীবনে আর কোনো দর্শন কাজ করেছে বলে মনে করেন আপনি? আমি মনে করি আপনার একটা স্পিরিচুয়াল বেসিস না থাকলে মানুষের ওই যে অনেস্টি আর যে ব্রেভারি, যেটা একটা কনভিকশন, এটা থাকে না। ইফ ইউ হ্যাভ এনি উইকনেস তাহলে এটা হবে না আপনার। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট মরাল স্ট্রেংথ। এখন আমি মনে করি ওনার ফ্যামিলি তো স্পিরিচুয়াল লাইনে ছিলেন, যেটা মাজিদ সাহেব বললেন। ওনার ফাদার ওনাকে খুব ইনফ্লুয়েন্স করেছেন যখন উনি পটিয়াতে সাব রেজিস্ট্রার ছিলেন বোধহয়। তো উনি ইনফ্যাক্ট রুমিকে ইন্ট্রোডিউস করেছেন ওনার দাদা, ওনার ফাদার, এই মাহমুদ আল হক সাহেবের দাদা। তো আসলে এই যে ফ্যামিলিগত যে ইনফ্লুয়েন্সটা, এটা সব পরিবারে থাকে। যে আমি তো মনে করি আমাকে ইনফ্লুয়েন্স করেছিল আমার দাদা। কথা বলছি, উনিও সৈয়দ আহমদুল হক সাহেবের সাথে খুব ক্লোজ ছিলেন। তো আমাদের তো এই কালচারটা তো বহুদিন থেকে আসতেছে। আর বেঙ্গলি ইসলাম ইন বেঙ্গল, এটা তো সুফিরাই স্প্রেড করেছে। আপনারা বোধহয় জানেন, এখন বলা হচ্ছে that Islam came to Bengal before the conquest of Sindh by Muhammad bin Qasim because of the trade route. সিল্ক ট্রেড রুট, যেটা চট্টগ্রাম হয়ে যেত। চট্টগ্রামের নাম আপনারা তো জানেন, এটার নাম ইসলামাবাদ ছিল আগে, প্রাচীন নাম। তো এখানে বহু আরবস্থান থেকে, পার্সিয়া থেকে, এটা তো বলা হচ্ছে হযরত বাজি বাস্তামি, উনি ইরান থেকে এসে, ওনার তো একটা খানকাও ছিল ওখানে, তো মাজার, এখন মাজার হিসেবে বলে, কিন্তু আসলে উনি এখানে এসে ইসলামকে প্রচার করে আবার ফিরে গেলেন। তো এখন যে আমরা যে